যাই হোক, যেভাবেই হোক উনি তো বাইরে খেয়ে আসবেন। আর আমার একটুখানি পোস্ত মিক্সিতে বেটে নেব, তাই দিয়ে একটু ভাত একবেলার হয়ে যাবে। বলা যায় না, যাবে না, সেটা বলা যাবে না। একে সত্যি একাভাবেই করেছি। অনেকটা সময় জন্মের পর থেকে, মানে অনেকটা সময়, মানে বিয়ের পর বছর 10 ওই একটি ফ্যামিলিতে তো ছিলাম। হলো এপ্রিলের লাস্টে একদম, মানে ভ্যাকসিনটা নিলাম। ভ্যাকসিনটা নিয়ে আসার একদিন পরেই জ্বর এলো। চাইছি আমি সুন্দরভাবে নিজের জীবনটা এর মধ্যে থেকে, এত নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটি খুঁজে নিয়ে বেঁচে থাকতে চাইছি। বন্ধুরা, তোমাদের সামনে এলাম। এখন শরীরের এমন অবস্থা যে কাজকর্ম যে করতে যাচ্ছি, যখনই যেদিনই করছি রোজই কিছু না কিছু, তারপরে শরীরটা খুব অসুস্থ হয়ে যাচ্ছে। মানে অসুস্থই চলছে, তার মধ্যে আরও বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আবার বিশ্রাম নিচ্ছে, আবারও করছি পরদিন। তো আজকে আর ইচ্ছে করলো, মানে শরীর চলছেই না আজকে একদমই। তার উপর আজকে আবার খাবার দেবেন না। তো যাই হোক, যেভাবেই হোক উনি তো বাইরে খেয়ে আসবেন। আর আমার একটুখানি পোস্ত মিক্সিতে বেটে নেব, তাই দিয়ে একটু ভাত একবেলার হয়ে যাবে। ওই বেলাতে দেবেন রুটি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর যে যেখানে আছো, ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর 24শে ডিসেম্বর আর মঙ্গলবার। আর এখন বাজলো 11টা 27। তো স্নান টান করে এলাম, কারণ এতটাই খারাপ লাগছে, মাথা ঘুরছে ভীষণ। এই মাথা ঘোরাটা কিছুতেই বন্ধ হচ্ছে না। ডাক্তার ওষুধ দিয়েছেন, হ্যাঁ, ভার্টিগোর মেডিসিন চলছে, অ্যানিমিয়ার সবই চলছে, যেগুলোর মেডিসিন মানে আমার রেগুলার মেডিসিনের বাইরে। তো তারপরেও আসলে যেটা হয়তো ভেতরে অন্য কিছু রয়েছে, যেটাকে চেপে রেখেছি, যেটা ট্রিটমেন্ট না করিয়েই ব্যাঙ্গালোর থেকে চলে এসেছিলাম এই বছর। তোমরা যারা পুরনো জানো যে ডাক্তার কি সাসপেক্ট করেছিলেন আমার কোলনের ব্যাপারে। তো সেই সমস্যাটা তো চলছেই। হয়তো হতে পারে যে সেটার কারণে হয়তো এখন এরকম শরীরের অবস্থা হচ্ছে। লাস্ট এই 4-5 দিন হয়ে গেল, কিছুতেই ঠিক হচ্ছে না। প্রেশার ফ্লাকচুয়েট করছে ক্রমশ, মানে ক্রমাগতই ফ্লাকচুয়েট করছে। আর তার মধ্যে মাথা ঘোরা আছে, হ্যাঁ, অ্যানিমিক ডাক্তার বললেন। আচ্ছা, তো তাই মনে হলো আজকে তোমাদের কমেন্টসগুলো দেখছিলাম। ভালোভাবে কদিন দেখতেও পারিনি, মানে শরীরের কারণেই। তো আজকে এভাবেই বসে মাথা ঘুরছে যদিও, তাও কমেন্টস দেখছিলাম। তো কেউ এরকম চেয়েছো জানতে, যে আমি মেয়েকে কিভাবে একা মানুষ করলাম, সেইটা আমি যেন বলি। নিশ্চয়ই সেটা বলবো। হ্যাঁ, মেয়েকে একাই বলতে পারো মানুষ করা, সেটা। আর একটা, ওই ডিম রান্না করেছিলাম যেদিন, সেদিনের মমতা মিত্র কমেন্ট করেছে যে দাদা কীরকম লোক তো জানেন, তাহলে আপনি 2টো ডিম কেন করলেন না? তো মমতা, তোমাকে বলি, 2টো ডিম কেন, আমি 6খানা ডিমের করেছিলাম। 6টা ডিম দিয়ে পোচ করে ঝোল করেছিলাম, যেটা যে উনি পরদিন খেয়ে যাবেন, যেহেতু সেদিন তো রোববার, চিকেন আসবে ওনার। তো পরের দিন স্কুল যাওয়ার সময় 2টো খেয়ে যাবেন, তারপরেও খাবেন। আর আমি করে রাখলাম যে আমি একটা খাবো আজকে, একটা খাবো কালকে, থাকবে আবার ওনার জন্যই থাকবে। করি যখন বেশি করেই, মানে ওনাকে দেবো না এরকম না, একটার জন্য। একটা হলে কি কেউ একটা ডিমের ঝোল করে খায় বলো? না, নিজের জন্য একটা ডিম ভেজে খেতেও তো আমার মানে ইচ্ছে করে না নিজের জন্য। তো এটাই করা হয়েছিল, কিন্তু তারপরেও তো কেউ বলেছে এত ধৈর্য ধরেন কি করে। দেখো, হয়তো যদি অল্টারনেটিভ কিছু থাকতো তাহলে হয়তো ধৈর্য ধরা যেত না। অল্টারনেটিভ বলতে এটাই বোঝাতে চাইছি, যদি স্বনির্ভর হতাম, যদি চাকরিটা করতে পারতাম, তাহলে হয়তো বা সব কিছু মেনে নিতাম না, বা হয়তো বা থেকেই যেতাম না। কারণ তখন দেখো, একটা অন্য জগৎ হতো। 5জন মানুষ যাদের সঙ্গে মেলামেশা করছি, তাদের কাছেও অনেক বুদ্ধি পরামর্শ পাওয়া যেত। হয়তো অন্য রকমভাবেই হতো সব কিছু। তো সেটা নেই যখন, ধৈর্য ধরা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, অপশান নেই। তো এর মধ্যেই বলতে পারো যে ধৈর্য কীভাবে, কারণ মানে কীরকম করে তোমাদেরকে আমি যেটুকু মুখে বলছি, কিছুই না, ধরে নাও
কিছুই না, আমি কিছুই বলিনি। কি আমার সঙ্গে করা হয় এবং কি কথা বলেন, আমি তার মানে তোমরা বলতে পারো যে 100%-এর মধ্যে আমি 10%ও বলিনি তোমাদের, কারণ সেটা বলা যায় না, যাবে না, সেটা বলা যাবে না। তো ধৈর্য ধরছি, জানি না। হ্যাঁ, ব্যক্তিত্বহীন, এটাও আমাকে বলেছেন বোধহয় মধুমিতা ম্যাডাম, একদম ঠিক বলেছেন। ব্যক্তিত্বহীন, অবশ্যই ব্যক্তিত্বহীন যদি নাই হতাম, যদি ব্যক্তিত্ব থাকতো সেইভাবে, তাহলে তো নিশ্চয়ই এগুলো সহ্য করতাম না দিনের পর দিন। তবে আবার হ্যাঁ, মানে আমি এটা আমার মধ্যেও একটা দ্বৈত চরিত্র, এটা আমি বলতে পারি, বলতে দ্বিধা নেই। অন্য কেউ যদি কোনো অসম্মান করে, সে মানে পরিচিত জন বা কেউ, তখন আমি অবশ্যই হয়তো তাকে কোমর বেঁধে ঝগড়া করতে চাই না, কারণ আমি ওরকমভাবে ঝগড়াটা ঠিক করতে পারি না। হ্যাঁ, কারণ ওটা ঠিক আসে না। তো তার কাছ থেকে আমি নিজেকে সরিয়ে নিলে, ধরুন সারা জীবনের জন্যই সরিয়ে নিই, তখন কিন্তু কোনো দিন আর তাকে ফিরেও তার সঙ্গে আমি কোনো রকমভাবে প্যাচ আপ করি না। হ্যাঁ, সেটা পারি না। কিন্তু এবার বলতে পারেন যে কিন্তু একটি ব্যক্তির এত অন্যায় জুলুম কীভাবে মেনে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে তো ব্যক্তিত্ব নেই বলতেই হবে অবশ্যই। ব্যক্তিত্ব থাকলে তো মেনে নিতাম না হয়তো। আসলে ব্যক্তিত্ব হয়তো পারিপার্শ্বিক অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই মানে অ্যাসিওরেন্সটাও পাইনি যে তুমি হাজব্যান্ড টর্চার করছে, তুমি চলে আসতে পারো, বাপের বাড়ি ফিরে আসতে পারো। যেটা বলেছেন যে এক সন্তান হওয়ার পরও কী করে, ওই অ্যাসিওরেন্সটা ছিল না যে ফিরে আসতে পারো, এই বাড়িটা তোমার, তুমি এসে এখানে থাকতে পারো না, সেটা ছিল না। বিয়ে দিয়ে দিয়েছি তার মানে ভেবো না বিয়ের পরে এসে এখানে তুমি থাকতে পারবে। আসছো, এসে দেখা করছো, চলে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু এসে থাকতে পারবে এরকমটা ভেবো না, ভুলেও ভেবো না। তো সেইখানে যেখানে অ্যাসিওরেন্স নেই, সেখানে তো যাওয়ার প্রশ্নও নেই। এবার বলতে পারেন যে বাবার মারা যাবার পর, বাবা চলে যাবার পর কেন গেলাম না, তখন অনেকগুলো বছর হয়ে গেছে, মেয়ে তখন ক্লাস 5, অনেকগুলো বছর কেটে গেছে। তখন মেয়েকে নিয়ে গিয়ে নতুন করে আলাদা করে, যেখানে বারবার বলছি, যেখানে রানিং ইনকাম তো ছিল না, রানিং ইনকাম একটা দরকার, তা না হলে কথাতেই আছে রাজার ভাণ্ডার বসে খেলে ফুরায়। যেহেতু রানিং ইনকাম ছিল না, আমার একার জীবন যদি হতো তাহলে হয়তো বা যেটুকু আমার বাবা রেখে গেছেন তাতে আমার হয়তো চলে যেত, এবং আমি টিউশনস করে বা ইয়ে করে হতো, কারণ আমি বিয়ের আগেও প্রচুর টিউশনস করতাম, পড়াতাম একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো যাই হোক, সেগুলো হয়তো করতে পারতাম, কিন্তু একটা সন্তানের, তার পুরো যদিও এক্ষেত্রে অবশ্যই সন্তানের গ্র্যাজুয়েশন বা MBA সমস্ত পড়ার খরচ কিন্তু আমিই দিয়েছি, পড়ার খরচ পুরো। থাকা খাওয়াটা তার বাবা দিয়েছে, কিন্তু পড়ার কিন্তু হিউজ খরচ, MBA-র একটা হিউজ খরচ, সেটা সবাই জানো বন্ধুরা। MBA কিন্তু ভীষণ কস্টলি, মানে যতই ম্যাট ক্র্যাক করে পাক, যাই করে পাক, MBA ইটসেলফ প্রচণ্ড কস্টলি একটা মানে কোর্স পড়া। তো সেইটার জন্য সেটা গ্র্যাজুয়েশনেও তাই, গ্র্যাজুয়েশনও অত ইয়ে হয়নি, কিন্তু যেটাই হয়েছে সেটাও আমার ইয়েতে, MBA-ও তাই। এবং এই কারণেই পারিনি, ব্যক্তিত্বটা হয়তো এই কারণেই দেখাতে পারিনি, ওটাই বললাম যে সব কিছু ভেবে যে বেরিয়ে গেলে কেউ ছিল না, কোনো সাপোর্ট দেবার তো ছিল না, আর অতটা স্ট্রং মানসিকতার নই নিজের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে শারীরিক নানান সমস্যা আছে যেগুলো মানে অনেকেই মানে জানার পর এবং সেটা নিয়ে ভয়ে চিন্তায় ইয়ে হয়ে যেত, আমি সেটা উপেক্ষা করে চলছি। তার নানান সাইড এফেক্ট, তোমরা ওই জন্য অনেকে কমেন্ট করো না যে আপনাকে দেখে কখনো মনে হয় না আপনার যে আপনি কোনোভাবে টর্চার্ড বা কোনো রকম আপনার চেহারা তো মনে হয় না। ওটাই আমি কখনো বোঝাই না, আমার ভেতরে কি চলছে শরীরে সেটা আমি বুঝতে দিই না, কারণ আমার যে সমস্যাগুলো চলছে, যে সমস্যাটা যেটার জন্য ডাক্তার বলেছিলেন, যে দুটো টেস্টের কথা বলেছেন প্রচণ্ড, হয়তো বা এবার গিয়ে করব, এবার ব্যাঙ্গালোর গিয়ে করতে হবে, এবং দুটোই তোমাদের বললামই যে খুব কষ্টদায়ক। এন্ডোস্কোপি জানো, কোলোনোস্কোপিতে অ্যানেস্থেশিয়া করে করতে হয় বোধহয়, ফুল অ্যানেস্থেশিয়া করেই। তো কোলোনোস্কোপিটা মোস্ট প্রবাবলি ওই বায়োপসি করার ইয়ের জন্যই করা হয় বোধহয়। তো যাই হোক, সেই সমস্যাটা আমার তো চলছেই।
তো সেটার কারণে হয়তো শারীরিক এই যে হচ্ছে, কতদিন চেপে রাখা যাবে একটা, যদি কিছু হয়ে থাকে সেটাকে উপেক্ষা করলেও, সেটা আমি মানসিকভাবে উপেক্ষা করছি, কিন্তু শরীরে যদি ভেতরে ভেতরে সে জানান দেয় সেটা, তো কদিন থেকে খারাপ। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি এখনও কিন্তু কিন্তু আমি এই দিক থেকে আবার আমার মনের জোর প্রচণ্ড, নিজের ক্ষেত্রে আমার মনের জোর প্রচণ্ড, আমি জাস্ট উপেক্ষা করি। তা না হলে দেখো কোভিড টাইমে আমার কিন্তু মারাত্মক লেভেলের হয়েছিল, খারাপ, প্রচুর মানুষ যখন মারা যান কোভিডে 2021 মে মাসে, আমার হলো এপ্রিলের লাস্টে একদম, মানে ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিনটা নিয়ে আসার একদিন পরেই জ্বর এলো। তো এবং সেই সময় উনি ওনার বাড়ি চলে গেলেন, একা ফ্ল্যাটে, একদম একা, মুখে জল দেওয়ারও কেউ নেই। তো সেই সময় এতটাই সিরিয়াস হয়েছিল, মানে মেডিসিন দিতে এসছেন, আমি প্রথম দিকে নিজে নেমে গেছি সিঁড়ি দিয়ে, তখনও অনুমান করছি, প্রমাণ হয়নি। তো যিনি দিতে এসেছিলেন তিনি গিয়ে তার বাড়িতে বলেন, এবং সবার মাধ্যমে আমার পরিচিত, মানে যারা আমার ক্লাসমেট ছিল সব, যারা মানে, এবং প্রত্যেকেই ইয়ে করেছিল যে ও বাঁচবে তো, মানে এতটাই সত্যিই সিরিয়াস হয়েছিল। কিন্তু আমি একদম ভয় পাইনি, ভয় পাইনি বলে আমার উপর কোভিড কিন্তু মানে এমনি চেপে বসলেও আমাকে কাবু করতে পারেনি। অসুস্থ তো অবশ্যই প্রচণ্ড মাত্রায় ছিলাম, কিন্তু মানসিকভাবে আমি ওটাকে পাত্তা দিইনি। তার পরের বছর আবার জানুয়ারিতে ডেল্টাটা হলো, 22 জানুয়ারিতে ডেল্টাটা হলো। তো সেখানে ওই একা একাই কাটিয়েছি ওই রকম ইয়ে, কিন্তু আমি পারি, হ্যাঁ পারি, আমি নিজের মানসিক জোর প্রচণ্ড, মানে অনেক কিছু শরীরের ওপর গেছে, মনের কথা তো ছেড়েই দাও। কিন্তু ওই যে মানে ওই ব্যক্তিত্বটা তৈরি হয়নি যেটা অগ্রাহ্য করে যেতে পারা সম্ভব ছিল। আর যে মেয়ের কথা বলেছো, যে মেয়েকে কিভাবে বড় করেছি, এইটা তো মেয়েকে সত্যি একাভাবেই করেছি। অনেকটা সময় জন্মের পর থেকে, মানে অনেকটা সময়, মানে বিয়ের পর বছর 10 ওই একটি ফ্যামিলিতে তো ছিলাম। তো সেখান থেকে যখন বের করে দেওয়া হয়, মানে আমাকে না, মানে মিস্টার চ্যাটার্জিকে সহই আর কি, যখন বাইরে বের করে দেওয়া হয় তখন, তার আগে অবধি তো ছিলাম, তো সেখানেও মেয়েকে বড় করা, মানুষ করার মধ্যে অনেক চাপের মুখে ছিলাম। ধরো পড়াতে বসালে বা কিছু, এটা ঠিক না, ওটা ঠিক না বোঝাতে গেলে সেখানে বাধা, এবং বাধা শুধু নয়, মেয়ের সামনে যে ভাষায় মানে কথা বলা হতো, যেভাবে অসম্মান করা হতো, হ্যাঁ, তো সেই জিনিসগুলো তো স্বাভাবিক একটা শিশু মনেও প্রভাব ফেলতো। তো যাই হোক, ওভাবে অনেক ইয়ে করেছি, যেখানে তারপরে যখন 7 বছর, তখন ওই ফ্যামিলি থেকে বাইরে রেন্টেড হাউসে যাই, সেখান থেকে তার স্কুল করানো, ছোট বাচ্চা, অনেকটা দূরত্ব হয়ে যায় স্কুলের, সেইখানে স্কুল করানো, আসা নেওয়া, সমস্ত কিছু, মেয়ে মানে পড়াশোনা দেখা থেকে, এবং পড়াশোনা কিন্তু আমি স্টিল মাধ্যমিক পর্যন্ত তো অনেকটাই সাপোর্ট দিতে পেরেছি, মানে হিস্ট্রিটা পুরোটাই আমার কাছেই পড়েছে মাধ্যমিক পর্যন্ত। বাংলা রচনা বা অন্যান্য কিছু যা কিছু সেগুলো করেছি, ইংলিশ হেল্প করেছি, মানে পেয়েছে আমার কাছে, গ্রামার বলো বলো সেগুলোতে। তো মাধ্যমিকে মানে অনেকটাই এদিকটা দেখেছি। এইচএসে ওই রচনা হয়তো করে দিয়েছি, বা কোশ্চেন তৈরি করে দিয়েছি, যেহেতু এইচএসে আমার হাতের বাইরে, হয়তো ইংলিশ গ্রামার হয়তো একটু হেল্প করেছি, হ্যাঁ, বাংলা রচনা দেখিয়ে দিয়েছি, এই দুটোই, বাদ বাকি তো আমার হাতের বাইরে, যেহেতু সায়েন্স, আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম। কিন্তু ওই কোশ্চেন করে রাখা, টেস্ট পেপার দেখে সমস্ত কোশ্চেন করা, সেগুলোকে করতে দেওয়া, এই মানে সমস্তটাই, তারপরে পড়তে নিয়ে যাওয়া, বসে থেকে আবার নিয়ে আসা, স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং। ধরো রোদে পুড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, জলে ভিজেছি, মশার কামড় খেয়েছি, সমস্ত কিছুই, মানে মেয়েকে কেন্দ্র করেই জীবন, যেহেতু মেয়ে ছাড়া তো আর কোনো কিছু নেই, তাকে কেন্দ্র করেই। যখন অল্টারনেটিভ তোমার থাকবে, হাজব্যান্ড সঙ্গে ভালো সুন্দর সম্পর্ক, ভালোবাসা, তখন কী হবে, সন্তানের প্রতি তো থাকবেই কেয়ার, সবটাই থাকবে, সবটাই। আর আমারটা হচ্ছে যে আমার সব কিছুই সন্তানকে কেন্দ্র করে, তাকে অতিরিক্ত প্রায়োরিটাইজ করে ফেলেছি সেই ব্যক্তিকে, হ্যাঁ, এই ব্যক্তিকে এতটাই প্রায়োরিটাইজ করে ফেলেছি বলেই তো টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গেছি। এবং যা খুশি এবং যা কথাবার্তা বলেন, বললাম তো সবটা তো কোনো দিনই তোমাদেরকে বলতে পারবো না, কাউকেই বলা সম্ভবপর নয় যে ধরনের কথাবার্তা বলেন।
আর প্রতিদিন যেভাবে চলেন, প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি একে তো ঘরের ভেতর বন্ধ থাকি। হ্যাঁ, যেই প্রশ্নটা অনেকেই করে থাকো তোমরা যে কেন তুমি বেরোও না জোর করে। দেখো, জোর করে তো আমি বেরোতেই পারি। আমি যেটা বারবার বলি, ধরো আমি একটা মুভি দেখতে গেলাম, একটু ঘুরলাম, বাড়ি এসেই মানে তখন আমার মধ্যে যদি এই জিনিসটা সবসময় মাথার মধ্যে টিকটিক করতে থাকে যে বাবা বাড়ি ঢুকবো, ঢুকেই তো শুরু করবে কী না কী বলবে, কী বাজে কথা বলবে, এই জিনিসটা যদি হয় তাহলে তুমি মন দিয়ে ভালোভাবে সেই না পারবে সেই মুভিটা উপভোগ করতে, না পারবে তুমি যদি জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস আর ধরো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে একটু ফুড কোর্টে বসলাম মলে গিয়ে, সেটাও পারবো না উপভোগ করতে। মাথার মধ্যে ওই জিনিসটা ঘুরবে তো, যে বাড়ি গেলেই কী হবে। আর একা একা না বেরোতে ঠিক কোনো দিনই অভ্যস্ত ছিলাম না। একা বেরোনো মানে ওই যে মেয়েকে পড়তে দিয়ে এলাম, আবার হয়তো কোনো সময় হয় বসে থেকে নিয়ে আসতাম, নয়তো হয়তো বাড়ি চলে এলাম, এসে আবার একটু কাজ সেরে আবার আনতে গেলাম, এই কাজগুলো। বা ব্যাংক পোস্ট অফিসের কাজ করেছি, সেগুলো আলাদা। কিন্তু একা খুব ঘুরে বেড়ানো এই জিনিসটা ছিল না কোনো দিনই, যার ফলে সেটা হয় না। আর কেউ বলেছো যে যখন বাড়ি থাকেন না সেই সময়, এবার তোমরা তো জানোই আমি আমার একার পক্ষে সিঁড়ি দিয়ে নামা আর গাড়ি ছাড়া আমি বেরোতে পারি না, কারণ টোটোতে এতটা উঁচু আমি উঠতে পারি না, আমি তো সিঁড়ি দিয়ে নিজে নামা ওঠা করতে পারি না। আমার যে সমস্যাগুলো, এই যে মাথায় যে মাথা ঘোরা যে বিষয়টা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে এখনও পর্যন্ত এটা তো বুঝতে পারছি না। এবার গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে যে কেন হচ্ছে এটা, সিঁড়ি দিয়ে ওঠা নামাটা করতে পারছি না। যেটা আগে তাও যেটা পারতাম বলে টুকটাক বেরোনো, মানে কি ধরো একটু সামনেই আমার জাস্ট ওপর থেকে নিচে নামলেই কিন্তু মানে একদম জমজমাট এরিয়া, মানে সমস্ত দোকান বাজার সব কিছু নিচে নেমে কিছু টুকটাক মার্কেটিং এসবগুলো করতে পারতাম। কিন্তু এখন যেটা একেবারেই নয়, যদি খুব প্রয়োজনে যেতে হয় তো গাড়ি ছাড়া তো আমার পক্ষে সম্ভব না। আর যেহেতু গাড়ি ওনার কারণেই ব্যবহার হয়, গাড়িটাও কিন্তু আমারই, গাড়িটাও আমারই, কিন্তু গাড়িতে আমি কদিন উঠি, আমার তো বেরোই না। তো যাই হোক, সেটা ওনার কারণেই হয়তো কিনেছিলাম যখন, তখন এটা ভেবেই কিনেছিলাম যে ওনার যাতায়াত যেহেতু দূরত্ব আছে, যে স্কুল সেহেতু যাতায়াতের জন্য। কিন্তু সেটাও আমার মানে কোনোটাই বলতে পারবে না, বা ফ্ল্যাটের যাবতীয় ফার্নিচার, যাবতীয় যা কিছু সমস্ত কিছুই আমার, কিন্তু ফার্নিচার বলো সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, এসি বলো, গিজার বলো, এভরিথিং, মানে ফ্রিজ বলো, ওয়াশিং মেশিন, টিভি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, সব আমাকে বকেন সামনের ঘরে বৌদি আর কত নিজের টাকাগুলো কত খরচ করবে সংসারের পেছনে, যেখানে তোমাকে তারপরেও প্রতিদিন খাওয়া নিয়ে, একটা ডিম খাওয়া নিয়ে কথা শুনতে হয়। হ্যাঁ, তো আসলে আমি খুব সেন্টিমেন্টাল বলে এগুলো নিয়ে, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এরকম ধুলো ঝাড়ার মতো ঝেড়ে ফেলে দিত, কিন্তু আমি ভীষণ সেন্টিমেন্টাল। এবার এই স্বভাবটা কিছুতেই চেঞ্জ হবে না। এই বুড়ো বয়সে এসেও এরকম যেমন সেন্টিমেন্টাল ছিলাম সেই রকমই থাকবো, এইভাবেই জীবন কাটবে, যে কদিন বাদ আছে এইভাবেই মরবো। আর যেটা তোমাদের বলছিলাম, প্রত্যেক দিন আমার মৃত্যু মানে কামনা, মানে কি ওইটাই বলা হয়, তুমি তো মরে যাবে, তুমি তো মরে যাবে, তোমার যা হয়েছে, ডাক্তার তো যেটা সাসপেক্ট করেছে, তুমি তো মরে যাবে, তুমি তো মরে যাবে, তার আগে আমাকে আমার আধার কার্ড প্যান কার্ড দিয়ে দাও, দুদিন একটু শরীরটা খারাপ, মেয়েকে বলছে তোর মাকে বল আধার কার্ড প্যান কার্ড সব দিয়ে দিতে আমাকে, ও তো মরে যাবে, ও মরে গেলে মরে যাক, কিন্তু আমার জিনিসগুলো দিয়ে যাক। এই প্রত্যেক দিন তোমাকে যদি কেউ বলে তুমি তো মরে যাবে, তুমি তো, তোমার তো অমুক হয়েছে, ডাক্তার সাসপেক্ট করেছে, তুমি তো মরে যাবে। হ্যাঁ, তো আমি ভাই বেঁচে থেকে সুন্দরভাবে থাকতে চাইছি, আমি সুন্দরভাবে নিজের জীবনটা এর মধ্যে থেকেই, এত নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটি খুঁজে নিয়ে বেঁচে থাকতে চাইছি, সেখানে প্রত্যেক দিন বলা হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু নিয়ে তারপরেও আমি হাসি মুখে আসি। ধৈর্য বলেছ, হ্যাঁ ধৈর্যটা সত্যি অসীম, যে ধৈর্য তার নিজের ফ্যামিলির লোকজন দেখায় না, তারা বিরক্ত হয় ফোন কলেও বিরক্ত হয়, সেখানে আমি প্রতিনিয়ত বাড়িতে ঢুকবেন। আর এখন তো যেহেতু অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে না, টেস্ট হয়ে গেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছেন, ক্লাস তো শুরু হয়নি, জানুয়ারি থেকে শুরু হবে। তো সেই যে শুরু হচ্ছে, আসার পর খেতে টেতে দিয়ে আমি তো ঘরে দরজা বন্ধ করে থাকি, ততক্ষণ দরজা বন্ধ করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিই, ওনাকে চা দিয়ে দিই, চা করি, তারপর আবার দরজা বন্ধ করে, মানে চা নিয়ে ঘরে চলে আসি দরজা বন্ধ করে, আবার রাত্রিরে খাবার দিয়ে বেরিয়ে আবার এইভাবে। তো এইভাবে ভাবো, তো এইভাবেও জীবনযাপন হয় এক ছাদের নিচে থেকে। তো কিছু করার নেই, এটাই, এভাবেই মানুষ
ছোটোখাটো স্বপ্ন দেখে বিয়ের, যেহেতু আমি কোনো দিন কোনো ভালোবাসায় জড়াইনি, কোনো দিনও না। তো এই মানুষটিকেই বিয়ে হয়েছিল, জানতাম যে যার সঙ্গে বিয়ে দিচ্ছেন বাবা তাকেই ভালোবাসবো, তাকে নিয়েই চলবো। তো ভালোটা একতরফা, ভালোবাসাটা একতরফা হবে, ওপর পক্ষ থেকে কিছুই পাওয়া যাবে না, এটা বুঝিনি। ওই ইমোশনাল তো, ওই জন্য। তো যাই হোক অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম, তোমাদের ওই কমেন্টসগুলোর প্রত্যুত্তরে অনেক বকবক করে ফেললাম। আরও হয়তো কিছু কমেন্টস রয়েছে, তার রিপ্লাই আবারও হয়তো পরে দেবো। তো ভালো থাকো বন্ধুরা, যদি আমার বকবকানি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট তো অবশ্যই করো, তোমাদের কমেন্টগুলো আমি যদি সবসময় রিপ্লাই ওখানে এখন দিতে পারি না হয়তো, কিন্তু এইভাবে এসে রিপ্লাই দেবোই অবশ্য। তো আর নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, কেননা দেখছি সমানে কেটে যাচ্ছে, একটুখানি সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।